মা বাবা এবং বউসহ সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজের লাগেজটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি বিদেশের উদ্দেশ্যে। রাস্তায় এসে দেখতে পেলাম আগে থেকে দাঁড়িয়ে ছিল একটি অটো আমাকে নেয়ার জন্য। তারপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে অটোতে বসেই চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে পৌঁছে ঢাকার একটি টিকিট কাটতাম এবং কিছুক্ষণের মধ্যে বাস আসলো। তারপর বাসে উঠে কয়েক ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে গেলাম। ঢাকায় বসে এয়ারপোর্টে থাকলাম সেই দিন, আর ওখানে প্রয়োজনীয় যেসব কাজকর্ম ছিল তার সব কিছু কমপ্লিট করলাম। আগামীকাল ভোর 4টায় আমার ফ্লাইট, তাই সেই দিন আর সেখানে ঘুমাতে পারলাম না। আমার কথা ভেবে আমার বাড়ির সকলে হয়তো আজ ঘুমাতে পারিনি, তাই রাতে 3টার দিকে ফোন করলাম বউয়ের নাম্বারে। ফোনে একে একে সকলের সাথে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে প্রায় রাত 3:30 মতো বেজে গেল। এবার কথা বলা শেষ করে বের হলাম নিজের জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টের মেইন চেকপোস্টে এবং নিজের লাগেজটা সেখানে চেকিং নিয়ে দিলাম এবং এ পর্যায়ে সব কিছু কমপ্লিট করা হলো এবং একটি বাসে উঠে আমাকে প্লেনের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর বিসমিল্লাহ বলে প্লেনে পা দিলাম এবং প্লেনে উঠে নিজের সিটে বসে সিট বেল্টটা বেঁধে বসে রইলাম সেখানে। একটু পর অনুভব করলাম প্লেনটা হয়তো মাটি থেকে আকাশে ওঠার প্রস্তুতি নিচ্ছে। এরপর প্রায় 10 মিনিট পর প্লেনের জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম, দেখতে পেলাম যে আমরা এখন আর জমিনে নেই, মাটি থেকে অনেক উপর দিয়ে যাচ্ছি বিদেশের পথে। প্রায় 3 ঘন্টা পর আমাদেরকে কিছু নাস্তা করানোর জন্য বিমানবালা আসলো সেখানে এবং নাস্তা করলাম। তারপর বসে রইলাম আরও প্রায় 3 ঘন্টা। এক পর্যায়ে প্লেন বিদেশের এয়ারপোর্টে ল্যান্ড করলো এবং এয়ারপোর্টের ভেতর আমি অপেক্ষা করতেছি আমার লাগেজটা আসার জন্য এবং কিছুক্ষণ পর দেখলাম আমার লাগেজটি এসেছে। তাই লাগেজটি নিয়ে সেখানকার সকল কাজকর্ম কমপ্লিট করে আমি বেরিয়ে আসলাম বাহিরে এসে দেখতে পেলাম আমার বড় ভাইয়ের বন্ধু দাঁড়িয়ে আছে সেখানে এবং আমাকে দেখতে পেয়ে তার সাথে করে নিয়ে গেল তাদের রুমে পৌঁছে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কিছু নাস্তা করলাম আর নাস্তা শেষ করে বাড়িতে ফোন করে সকলের সাথে কথা বললাম। কথা বলার শেষ পর্যায়ে রোহন ভাই আমাকে বলল, তুমি আজকে এখানেই থাকো, বাহিরে কোথাও ঘোরাফেরা করতে বের হইও না। আমি এখন কাজে যাচ্ছি আর মোটামুটি রাত 8টার দিকে বাসায় ফিরবো, সে পর্যন্ত তুমি এখানে থেকো। আমি তখন রোহন ভাইকে বললাম, আমি কি কাল থেকে কাজে জয়েন করব নাকি? রোহন ভাই তখন আমাকে বলল, হ্যাঁ তুমি চাইলে কাল থেকে কাজে জয়েন করতে পারো, কিন্তু আজকে তুমি বিশ্রাম নাও। এরপর খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি বিছানায় শুয়ে লম্বা একটা ঘুম দিলাম। এক পর্যায়ে দেখতে পেলাম যে সন্ধ্যা হয়ে প্রায় রাত নেমে এসেছে আর খেয়াল করলাম একটু পর রোহন ভাই কাজ থেকে বাসায় ফিরেছে। এরপর তিনি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় আসলেন এবং তার সাথে বসে গল্প করতে লাগলাম। এই পর্যায়ে কয়েক ঘন্টা গল্প করার পর দুজনে মিলে আবারও ঘুমিয়ে পড়লাম। এরপর পরদিন সকালে রোহন ভাই আমাকে সাথে করে নিয়ে গেল কাজে। তিনি কাজ করতেন একটি কনস্ট্রাকশন সাইটে। তার এই কাজ দেখে আমার ভেতরে কেমন জানি একটু সাহস পেলাম, কারণ আমি দেশে থাকতেও বেশ কয়েক মাস রাজমিস্ত্রির কাজ করেছি। তাই মনে মনে চিন্তা করলাম হয়তো এই কাজটি আমার জন্য সহজ হবে, কারণ আমার এই কাজের অভিজ্ঞতা আমার এখন হয়েছে। তারপর কাজে জয়েন করলাম এবং সেখানে আমাকে হেড মিস্ত্রির সাথে সহকারী হিসেবে কাজ করতে হতো। আর দিন শেষে জানতে পারলাম আমার বেতন বাংলাদেশি টাকায় প্রতিদিন প্রায় 1,500 টাকা সমান। এই কথাটি জানতে পেরে আমার মনের ভেতরে যেন অনেক খুশির হাওয়া বইতে লাগলো। এভাবেই প্রতিদিন রিফাতের কাজ করতে লাগলো সেখানে। দেখতে দেখতে এক পর্যায়ে মাস শেষ হয়ে গেল আর আগামীকাল 1 তারিখ সে আজকে বেতন পাবে। এই খুশিতেই সে যেন তাড়াতাড়ি কাজে চলে গেল আজ। তারপর মালিক এসে তার হাতে বেতনের টাকা দিল। বেতনের টাকা হাতে পেয়ে রিফাত ফোন দিলেও তার বউয়ের নাম্বারে আর বলল, কি ব্যাপার আমার লক্ষ্মী সোনা বউ, কেমন আছো তুমি? আর ভালো, সকাল থেকে এখন কিছুই খেতে পারিনি, কারণ বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। কি বলছো এসব? তাহলে ফোনটা বাবাকে একটু দাও তো দেখি। তারপর বাবার সাথে কথা বলে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠালাম। সে টাকা আনুমানিক বাংলাদেশের 40,000 টাকা হবে, আর বাকি অল্প কিছু টাকা আমার খরচের জন্য রাখলাম। এরপর বউয়ের সাথে কথা বলে সেদিনের মতো ফোনটা রেখে দিলাম। এইভাবে চলতে লাগলো আমার দিনকাল। প্রত্যেক মাসে এইভাবে টাকা পাঠাতে লাগলাম আমি বাবার অ্যাকাউন্টে। সারাদিন কাজ করতাম আর রাতে রুমে ফিরে খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেকে ফোন দিয়ে তার সাথে কথা বলতাম। এভাবে চলতে লাগলো প্রায় 6 মাস। আমি যেহেতু প্রত্যেক মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাই, তাই অহনা তার নিজের মন মতো কোনো খরচ করতে পারে না।
তাই সে এখন বেশ মাঝে মধ্যেই ফোনে আমাকে বলে যে কি দিয়েছো তুমি আমাকে এই কয়েকটা বছরে? আর কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? বলো তো দেখি। কি ব্যাপার, কি হয়েছে তোমার আজ হঠাৎ এই কথা বলছো কেন আমাকে? আসলে পুরো বিষয়টা খুলে বলো তো যে কি হয়েছে তোমার। কি আর হবে, বিয়ের পর থেকে তো এ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু আবদার করতে পারিনি। আমি আর তোমার কাছ থেকে তেমন কিছু পাইনি আমি। আর এখন যখন তুমি বিদেশে গিয়েছো, প্রত্যেক মাসে টাকা পাঠাও তোমার বাবার অ্যাকাউন্টে। নিজের প্রয়োজনীয় যদি কোনো কিছু আনতে হয়, তাহলে হাত পেতে টাকা চাইতে হয় তার কাছে। এসব আমার মোটেও ভালো লাগে না। আর আমার কখন কি প্রয়োজন হবে তা কি বলা যাবে? তাই বলে সব সময় কি তোমার বাবার কাছে এভাবে টাকা চাইতে হবে? তাতে সমস্যা কি? বাবা কি কখনো তোমাকে কিছু বলেছে? না, বলেনি। তারপরও এটা আমার ভালো লাগে না। তাহলে সমস্যা কোথায়? আর এখন রাখো, পরে কথা হবে, বাই। এরপর সেদিনের মতো রিফাত অহনার সাথে ফোন রেখে নিজের মনের কাজ করতে লাগলো। এভাবে কেটে গেল প্রায় বেশ কয়েকদিন। এরপর কিছুদিন পরে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে একটি খবর পেলাম, আর সেটি শুনে তৎক্ষণাৎ অহনাকে ফোন দিয়ে বললাম, ছি ছি অহনা, তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? কত ভালোবেসে আর বিশ্বাস করে তোমাকে আমি বিয়ে করেছি, আজকে তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারলে? বিশ্বাস করো, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এমন ছলনা করবে। তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। পোড়া কপাল আমার যে তোমাকে একটু সুখে রাখার জন্য আমি কিনা নিজের পরিবারকে ছেড়ে প্রবাস নামক জেলখানায় এসেছি। রিফাত, বিশ্বাস করো, তুমি যা ভাবছো আমি এরকম কোনো কিছুই করি নাই। আমার নামে মিথ্যা গুজব করা হয়েছে তোমার কাছে। আর আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি ভাবলে কি করে যে আমি এসব কাজ করতে পারি? চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি তোর আর কোনো কথা শুনতে চাই না। এত ভালোবাসার পরও যেহেতু তুই আমার সাথে প্রতারণা করেছিস, তাহলে আমার আর বুঝতে বাকি নেই যে বিষয়টা কি হয়েছে। এখন রিফাত অহনাকে ফোন দিলে আর সময় মতো ফোনে পায় না তাকে। তার ফোন বেশিরভাগ ওয়েটিংয়ে অথবা ব্যস্ত দেখায়। রিফাত যখন কাজকর্ম শেষ করে রাতে অহনাকে ফোন দেয়, তখন তো অহনার ফোন ওয়েটিং দেখে রিফাতের মনটা অনেক খারাপ হয়ে যায় যে আমাদের এতদিনের ভালোবাসার মাঝে আবার তৃতীয় কোনো ব্যক্তি এলো নাকি। এটা ভাবতে হতে রিফাত কান্না করে ফেললো আর চোখের পানিতে তার বালিশটা ভিজে গেল। এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়লো আর পরদিন তার কাজকর্ম শেষ করে বাসায় এসে প্রথমে তার বাবাকে ফোন দিল। তার বাবার কাছে জানতে পেল অহনা আজকে 1 সপ্তাহ হলো তার বাবার বাসায় গিয়েছে। এটা শুনেই তো রিফাতের মনটা আরো অনেক খারাপ হয়ে গেল। রিফাত তখন তার বাবার ফোনটা রেখে কল করলো অহনাকে, কিন্তু সেদিনের মতো আজকেও তার ফোনটা ওয়েটিংয়ে পেল সে। এবার তো রিফাতের মাথা আরো খারাপ হয়ে গেল। অহনার কথা ভাবতে ভাবতে তারপর আর কোনো কিছু না ভেবে সে অহনার মায়ের নাম্বারে ফোন দিল, কিন্তু তার ফোনটি ছিল বন্ধ। বিগত এই 1 সপ্তাহের মধ্যে অহনার সাথে রিফাতের আর কোনো কথা হয়নি। যে অহনা কিনা রিফাতকে এত ভালোবাসতো, সেই অহনাই আজকে রিফাতকে বাদ দিয়ে অন্য একটা ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। রিফাত কখনো ভাবতেও পারেনি যে অহনা রিফাতের সাথে এমন ব্যবহার করতে পারবে। আসলে অনেক বিশ্বাস আর ভালোবাসা দিয়ে অহনাকে বাড়িতে রেখে এসেছে রিফাত। সে কখনো ভাবতেও পারেনি যে এমন এক সময় আসবে যে অহনা তাকে ভুলে গিয়ে অন্য একটি ছেলের ফোনে মুগ্ধ থাকবে সারাক্ষণ। তারপর আর কোনো কিছু না ভেবে চোখের জলে বুকটা ভাসিয়ে ঘুমিয়ে পড়ল রিফাত। এভাবে চলে গেল প্রায় আরও বেশ কয়েক মাস। এখন অহনার সাথে রিফাতের আর কোনো যোগাযোগ হয় না। একদিন রিফাত তার বাবার ফোনে ফোন দিয়ে জানতে পারলো যে অহনা এখনও তাদের বাড়িতে ফিরে আসেনি। এবার রিফাতের আর বুঝতে বাকি রইল না যে অহনা আর তার নেই। তারপর একদিন হঠাৎ রিফাত কাউকে কোনো কিছু না জানিয়ে চলে আসলো বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম সকলে মুখটা মলিন করে বসে আছে। এমন সময় আমাকে দেখতে পেয়ে সকলে যেন খুশিতে কান্না করে দিল। আর মা এসে বলল, বাবা, অহনা তো সেই যে গেছে আর এখনও ফিরে আসেনি আমাদের এখানে। তারপর আমি বাড়িতে ব্যাগপত্র রেখে সোজা চলে গেলাম অহনাদের বাড়িতে। সেখানে গিয়ে জানতে পারি যে অহনা তাদের বাড়িতেও আসেনি। তারপর সেখানে আর দেরি না করে চলে আসলাম নিজের বাড়ি। বাড়িতে এসে কোনো কিছু আর ভালো লাগছে না। ভালো না লাগার মাঝেও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে অহনাকে খোঁজার জন্য। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আমাদের এলাকার এক ভাই এসে আমাকে বলল, কী রে রিফাত, কী অবস্থা তোর? আর দেশে আসলি কবে? আমি তখন তাকে বললাম, এই তো আজকে এসেছি দেশে। কিন্তু এরপর সেই ভাই আমাকে যে কথাটি বলল তা শুনে আমি তো কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। বুকের বাম পাশটা যেন চিনচিন করে উঠল। মনে হচ্ছে এখনই মারা যাব। কারণ যেই অহনাকে আমি এতটা ভালোবাসার পরেও সে আমার হয়ে থাকেনি, এটা ভেবে যেন ভেতরটা অস্থির হয়ে উঠছে। তাই কি আর করব, চোখের নিচে 2 ফোঁটা অশ্রু মুছে
ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে পুরো বিষয়টা খুলে বললাম বাবা মা এবং সকলের কাছে। তারা তো এটি শুনে অবাক হয়ে গেল, আর আমি তো ওদিকে কান্নায় ভেঙে পড়লাম। তারপর সকলে আমাকে আপনভাবে সান্ত্বনা দিতে লাগলো। কান্না করতে করতে এক প্রকার অস্থির হয়ে পড়লাম। তখন সকলে ধরে আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দিল। বিছানায় শুয়ে তখন আমি ঘুমিয়ে পড়লাম। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে চুপচাপ বসে রইলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। সকলে কথা বলার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করলেও কারোর সাথে কোনো কথা বলতাম না, সব সময় চুপচাপ থাকতাম। আসলে বেশি কষ্টের যে মানুষ পাথর হয়ে যায় সেটা এখন বুঝতে পারছি। নিজের ভালোবাসার মানুষকে হারানোর যে কি বেদনা তা হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন। আর আপন মনে বসে বসে ভাবছি যে অহনাকে সুখে রাখার জন্য আমি সব কিছু ত্যাগ করে চলে গেলাম বিদেশে। আজকে না সেই অহনাই আমাকে ত্যাগ করে চলে গেল অন্য একটি ছেলের হাত ধরে। এটা ভাবতেই যেন ভেতরে আরও অশান্তি কাজ করতে লাগলো। বাড়িতে থাকলাম আরও বেশ কয়েকদিন, এভাবে চলে গেল প্রায় এক সপ্তাহ। এক সপ্তাহ পরে মা বাবার সকলে আমাকে বলল আবার বিয়ে করার জন্য। আমি তাদেরকে না করে দিলাম। আসলে আমি আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তার স্থানটা আর কাউকে দিতে পারবো না, তাই তাদেরকে বিয়েতে মানা করে দিয়েছি। আমার মনে একটা বিশ্বাস যে অহনা হয়তো কোনো না কোনো দিন আমার কাছে এসে বলবে যে আমি ভুল করেছি রিফাত, আমাকে তুমি ক্ষমা করে দাও। এর সাথে বসে রইলাম প্রায় আরও বেশ কয়েক মাস। তারপর একদিন হঠাৎ দেখতে পেলাম যে আমাদের এলাকার পিয়ন এসেছে আমাদের বাড়িতে। আসলে আমার নামে একটি চিঠি এসেছে, তাই সেটা দেওয়ার জন্য এসেছে সে। তারপর পিয়ন সাহেব আমার হাতে চিঠি দিয়ে তার খাতায় সিগনেচার করিয়ে সে চলে গেল সেখান থেকে। বাড়ির উঠোনে বসে চিঠির খামটা খুলতেই দেখতে পেলাম ভেতরে একটি কাগজে কি যেন লেখা আছে। কৌতূহলের বসে কাগজটি বের করে দেখতে পেলাম অহনা আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সে ডিভোর্স লেটার নিয়ে এসেছে পিয়ন সাহেব। এটা দেখে তো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আর ডিভোর্স লেটারের সাথে দেখতে পেলাম যে একটি চিঠি লিখে পাঠিয়েছে সে। প্রিয় রিফাত, আশা করি তুমি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আসলে আমি জানি যে এতদিন আমাকে তুমি ফোনে না পেয়ে বাড়িতে চলে এসেছো, তাই লেটারটা এখনই পাঠালাম তোমাকে। আসলে তোমাকে যতটুকু চিনেছি তাই বিশ্বাস থেকে এই কথাটা বললাম। আর তুমি হয়তো এতদিনে জেনে গিয়েছো যে আমি অন্য একটি ছেলের হাত ধরে চলে এসেছি তোমাদের বাড়ির থেকে। আর আমরা এখন বিয়ে করে খুব সুখে শান্তিতে আছি। তোমার কাছে শুধুমাত্র একটাই অনুরোধ যে তুমি কখনো আমাকে খোঁজার চেষ্টা করো না, আর আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে থাকো। কারণ যে আমার কোনো চাহিদা পূরণ করতে পারবে না তার সাথে খামোখা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকার কোনো মানেই হয় না। তাই অনেক কিছু ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি যে আমার এই কথাগুলো শোনার পর তোমার অনেক কষ্ট এবং আমার প্রতি অনেক রাগ হচ্ছে। কি আর করব বলো, আমার আর কিছুই করার নেই। আর তোমার যদি কখনো সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও, আর এই ডিভোর্স লেটারে সিগনেচার করে দিও। ইতি, অহনা। অহনার চিঠি পড়ে রিফাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, আর সেই পানিতে চিঠি ভিজে গেল প্রায়। তারপর রিফাত লেটারের সিগনেচার করে সেটি রেখে দিল তার টেবিলে। এরপর মন মরা হয়ে বসে রইল ঘরের মধ্যে। প্রায় 3-4 দিন ধরে রিফাত ঘর থেকে বের হচ্ছে না। শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বের হয় আর ঘরে গিয়ে চুপচাপ বসে থাকে সে। ঠিকমতো খাবার দাবারও খায় না। রিফাতের এরকম কর্মকাণ্ড দেখে তার বাবা মার সহ্য করতে পারল না। ছেলের এরকম উদাসীনতা আর মেনে নিতে পারল না। তাই তারা বাধ্য হয়ে রিফাতকে আবার বলল, যা বাবা, তুই বিদেশ চলে যা। সেখানে গিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে দেশে আয়, তারপর তোকে অনেক ভালো ঘর দেখে একটি মেয়ে এনে বিয়ে করাবো। কিন্তু রিফাত তার বাবা মায়ের কোনো কথাই সাড়া দিল না। এক পর্যায়ে রিফাতের উদ্দেশ্যে বলল, বাবা মা, তোমরা এমনভাবে আমাকে বলো না, কারণ আমি যদি না খেতে পেয়ে মরেও যাই তবু আর কখনো ওই বিদেশ নামক জেলখানায় যাব না। কারণ যেই বিদেশে যাওয়ার কারণে আমার ভালোবাসার মানুষকে আমি হারিয়েছি, সেখানে আর আমি কখনোই যাব না। যদি কোনো কাজকর্ম পারি তাহলে দেশে করব, আর কোনো মতে তোমাদেরকে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার চেষ্টা করব। তোমরা এখন এখান থেকে যাও, আমার আর কিছুই ভালো লাগছে না। তারপর এভাবে মন মারা হয়ে বেশ কিছুদিন বসে রইল রিফাত নিজের ঘরে। কিন্তু একটা সময় তার হুঁশ এলো যে এভাবে একটি মেয়ের জন্য নিজের জীবনকে শেষ করে দেওয়াটা ঠিক হবে না। তাই কয়েকদিন পরে সে একটি কাজের সন্ধানে বাসা থেকে বের হলো এবং একটি দোকানের সেলসম্যান হিসেবে সে নিজেকে নিয়োজিত রাখলো। এভাবে চলে গেল প্রায় দীর্ঘ 5 বছর। এই 5 বছরের মাঝে অহনার রিফাতের মাঝে কখনো কোনো দেখা বা তাদের মধ্যে কোনো কথা হয়নি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহার! হঠাৎ করে একদিন অহনা তার মেয়েকে সাথে নিয়ে আসলো রিফাতের দোকানে। রিফাতও তখন অহনাকে দেখেই বুঝতে পারলো যেটা অহনা আর ওটা তার মেয়ে। এতদিন পর ওনাকে দেখে রিফাতের মনের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন জাগ্রত হয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে অহনার কাছে জিনিসপত্র বিক্রি করে সে যখনই অহনার কাছ থেকে টাকা নিতে যাবে তখন
অহনার চোখে চোখ পড়ল রিফাতের। অহনা রিফাতকে দেখে অনেকটা চমকে গেল, আর রিফাতও আগে থেকে বুঝতে পেরেছে যে এটা অহনা। অহনা রিফাতের সাথে কোনো কথা বলল না, কারণ তার মনের ভেতরে যে রাগ আর অভিমান রয়েছে আপনার প্রতি, সেটি কোনো মতেই কখনো মোছা যাবে না। তারপর অহনা রিফাতের কাছ থেকে জিনিসপত্র নিয়ে টাকাগুলো নিয়ে চলে গেল সেখান থেকে। আর ওদিকে রিফাত প্রায় মাঝে মধ্যেই খেয়াল করলো যে অহনা তার স্বামী সহ মেয়েকে নিয়ে এসে তার দোকান থেকে জিনিসপত্র কেনে, কিন্তু কখনোই সে তার সাথে কোনো প্রকার কথা বলতো না। নিজের প্রিয় মানুষকে চোখের সামনে অন্য একটা ছেলের সাথে সংসার করতে দেখে রিফাতের মনে কষ্টের আগুন যেন আরো দ্বিগুণ হয়ে জ্বলতে লাগলো। তাই রিফাত এবার বাড়িতে এসে একটা সিদ্ধান্ত নিল যে সে আবার পাসপোর্ট বানিয়ে বিদেশে যাবে, কারণ তার চোখের সামনে নিজের প্রিয় মানুষ অন্য একটা ছেলের হাত ধরে সংসার করবে, এটা সে কখনোই মেনে নেবে না বা নিজের চোখে দেখতে পারবে না। এসে বাবা মায়ের দোয়া নিয়ে চলে গেল বিদেশে। আর বিদেশে পৌঁছে সে প্রত্যেক মাসে যা ইনকাম করতো তার অর্ধেকটা বাড়িতে পাঠাতো আর অর্ধেকটা নিজে খরচ করতো। কিন্তু বিষয়টি হচ্ছে, বছরের পর বছর, মাসের পর মাস রিফাত বিদেশে থাকে আর কখনো বাড়িতে আসার কথা ভুলেও মুখে নেয় না। এভাবেই দেখতে দেখতে চলে গেল প্রায় 20 বছর। একদিন হঠাৎ খবর এলো রিফাতের বাবা মা মারা গিয়েছে। হঠাৎ করে খবর আসার কারণে রিফাত দেশে আসতে পারলো না। এরপর আরো 5 বছর পর রিফাতের মাও মারা গেল, কিন্তু মায়ের মৃত্যু ডিউটি পাতার দেখতে পেল না। এবার দুনিয়াতে রিফাতের বাবা মা কেউ আর বেঁচে নেই। তাই রিফাত একটি সিদ্ধান্ত নিল যে সে চিরকুমার হয়ে ওই সুদূর প্রবাসী থাকবে। এরপর রিফাত সারা জীবনের জন্য বিদেশে থাকতে শুরু করলো। সে কখন আর দেশের কারোর সাথে কোনো যোগাযোগ করেনি বা দেশে আসার কথা তার মনে আর পড়ে না। আসলে যে দেশে ভালোবাসা নেই, ভালোবাসার মানুষ নেই, সেই দেশে গিয়ে কেয়ার করব, তাই একটা সিদ্ধান্ত নিলাম সারা জীবন এই প্রবাসী থেকে কাটাবো। আর যদি কখনো মরণ হয় তাহলে হয়তো আমার পাসপোর্ট দেখে আমার লাশটা দেখে পাঠিয়ে দিতে পারে। এখনও মাঝে মাঝে অনেক কষ্ট হয় অহনার জন্য, কিন্তু কিছু আর করার নেই, সব কিছু হাতের বাহিরে। তাই নিজেকে আর কোনো প্রকার কষ্ট না দিয়ে যে কয়েকদিন পৃথিবীর বুকে বেঁচে থাকি, কাজকাম করে কিছু উপার্জন করে নিজের মতো করে নিজে বাঁচার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, ভালোবাসা মানুষের জীবনকে সুন্দর করে দেয়, আর এই ভালোবাসা নামক ছলনাটাই মানুষের জীবনকে নরকে পরিণত করে দেয়। আসলে জীবনে সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। এটার প্রমাণ হলো এই গল্পের অহনাকে দেখে। এই গল্পের অহনার মতো কিছু মেয়ে আছে যারা কিনা এমন হয় যে যখন তাদের কাছে ভালোবাসার মানুষ থাকে তখন তাদের চাহিদার কোনো শেষ থাকে না, আর যখন চাহিদা পূরণ করতে গিয়ে সেই ভালোবাসার মানুষটি দূরে কোথাও চলে যায় টাকা উপার্জন করার জন্য, আর তখনই সেই মেয়েটি আবার সেই ভালোবাসাকে খুঁজে অন্য একটি ছেলের সাথে হাত ধরে চলে যায়। আসলে এটাই হলো পুরুষ মানুষের জীবন, যে নিজের ভালো থাকার কথা চিন্তা না করে অন্যকে খুশি রাখার জন্য নিজেকে বিলিয়ে দিলেও কখনো কাউকে খুশি করতে পারে না। তো যাই হোক আমার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আজকের এই গল্পটি এখানে শেষ করছি, আর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘ এতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। ইনশাল্লাহ আশা করি এখন থেকে নিয়মিত এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।